হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা জিম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের দ্বাদশ অধ্যায় জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল মরুজ পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর অভিযোজন এবং লবণাক্ত পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর অভিযোজন। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই আমরা আলোচনা করব মরুজ পরিবেশে অভিযোজন সম্পর্কে। যে অঞ্চলে বৃষ্টিপাত খুবই নগণ্য এবং মাটিতে পানির পরিমাণ খুবই কম, সে অঞ্চলই হলো মরু অঞ্চল। মাটিতে পানির প্রাপ্যতা কম হলে দেখা যায় সেখানে অধিকাংশ উদ্ভিদ প্রজাতি জন্মাতে পারে না বা অধিকাংশ প্রাণী প্রজাতিও সেখানে বাস করতে পারে না। কিন্তু তারপরও মরু অঞ্চলে কিছু উদ্ভিদ জন্মায় এবং কিছু প্রাণীও সেখানে বাস করে। অর্থাৎ বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী জীবই মরু অঞ্চলে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে। আর যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদের মরু উদ্ভিদ বা জেরোফাইট বলা হয়। তাহলে চলো বন্ধুরা, এবার মরুজ উদ্ভিদের অভিযোজন সম্পর্কে জেনে নেই। মরুজ পরিবেশে উদ্ভিদের অভিযোজন তিন ভাবে হয়ে থাকে, যেমন বাহ্যিক অভিযোজন, অন্ত অঙ্গসংস্থানিক অভিযোজন এবং শারীরবৃত্তীয় অভিযোজন। প্রথমেই আছে বাহ্যিক অভিযোজন। মরুজ পরিবেশে উদ্ভিদের যেসব বাহ্যিক বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো হলো, মরু উদ্ভিদসমূহ সাধারণত আকারে ছোট ও ঝোপযুক্ত হয়। এই ধরনের উদ্ভিদ বালির ঝাপটা ও বায়ুর ঝাপটা সহ্য করতে পারে আর তাই ভেঙে যায় না। মরু উদ্ভিদের মূল সুগঠিত এবং মূল মাটির উপরিতলের কাছাকাছি অথবা খুবই গভীরে প্রলম্বিত অবস্থায় থাকে। তাই উপর থেকে এ সকল উদ্ভিদ সামান্য বৃষ্টির পানি যেমন শোষণ করতে পারে, তেমনি দ্রুত মাটির গভীরে চলে যাওয়া পানিও শোষণ করতে পারে। আবার অনেক উদ্ভিদের পাতা ও কাণ্ড চ্যাপ্টা, রসালো ও সবুজ থাকে, তাই এরা পানি ধরে রাখতে পারে। এছাড়াও এই সকল উদ্ভিদের পাতা অপেক্ষাকৃত ছোট, পুরু বা কাঁটায় রূপান্তরিত হয়, ফলে পানির অপচয় রোধ হয়। বন্ধুরা, মরু উদ্ভিদের অভিযোজনের ক্ষেত্রে যে সকল অন্ত অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো হচ্ছে, এই সকল উদ্ভিদের পাতার কিউটিকল পুরু, কাণ্ড ও পাতায় মোমের আবরণ থাকে। পাতার প্যালিসেড প্যারেনকাইমা ঘন ও সুদৃঢ় হয়। স্টোম্যাটা ত্বকের গভীরে অবস্থিত এবং অনেক সময় লম্বা রোম দ্বারা আচ্ছাদিত থাকে। এর ফলে পানি বাষ্পায়ন ও নির্গমন হার কম হয়। বন্ধুরা, তাছাড়া প্যারেনকাইমা কোষ স্থিতিশীল ও রসালো প্রকৃতির হওয়ায় প্রয়োজনীয় পানি ধরে রাখতে পারে। আবার মরুজ উদ্ভিদের এপিডার্মিস বহু স্তর বিশিষ্ট হয়, তাই পানির অপচয় রোধ হয়। তাছাড়া কাণ্ডের মেকানিক্যাল টিস্যু ও পরিবহন টিস্যু সুগঠিত, মোটা, প্রাচীর বিশিষ্ট ও সন্নিবেশিত হয়। এর ফলে পানির অপচয় রোধ হয়। উদ্ভিদ পানি ধরে রাখে এবং খরা সহিষ্ণু হয়। বন্ধুরা, এবার আমরা মরু উদ্ভিদের শারীরবৃত্তীয় অভিযোজন সম্পর্কে জানব। মরু উদ্ভিদের অভিস্রবণিক চাপ বেশি থাকে, তাই পানির শোষণ মাত্রা বৃদ্ধি পায়। পানি শোষণ সহজ হয় এবং সেই সাথে খরচ কম হয় এবং অপচয় রোধ হয়। আবার মরু উদ্ভিদের প্রসেদনের হার খুবই কম, তাই শোষিত পানির পরিমাণ কম হলেও তা দেহের ভেতর ধরে রাখতে পারে। তাছাড়া এই সকল উদ্ভিদ বৃষ্টির সাথে সাথে পানি শোষণ করে নিতে পারে। আবার বর্ষজীবী উদ্ভিদসমূহ বৃষ্টির পরপরই খুব অল্প সময়েই তাদের জীবনচক্র সম্পন্ন করতে পারে। বন্ধুরা, কম পানি, অতি উত্তাপ এসব কারণে অধিকাংশ মরু উদ্ভিদের বৃদ্ধি ধীর গতির হয়। এছাড়াও মরু উদ্ভিদের পাতার ভিতরের দিকে পত্ররন্ধ্র থাকে। তো বন্ধুরা, এই ছিল মরুজ পরিবেশে উদ্ভিদের অভিযোজন। এই পর্যায়ে আমরা মরুজ পরিবেশে প্রাণীর অভিযোজন সম্পর্কে আলোচনা করব। সাধারণত মরু অঞ্চলে খুব কম সংখ্যক প্রাণী প্রজাতি বাস করে। এই অঞ্চলের প্রতিকূল অবস্থার মধ্যে রয়েছে
তীব্র আলো, উচ্চ তাপ, উষ্ণ বালি, পাথর এবং পানির স্বল্পতা ইত্যাদি। উট, সাপ, বিশেষ ধরনের ইঁদুর, মরু গিরগিটি, পাখি, মরু বিড়াল ইত্যাদি হলো মরু অঞ্চলে বসবাসকারী প্রাণী। মরু অঞ্চলের প্রাণীদের মধ্যে অনেকেই দিনের বেলায় গর্তে লুকিয়ে থাকে এবং রাতে বাইরে বের হয়, তাই এদের অধিকাংশই হলো নিশাচর। এরা অধিকাংশই দ্রুতগামী হয়। আবার এদের অনেকের গায়ের ত্বক পুরু থাকে, যাতে পানির অপচয় কম হয় এবং পরিবেশের তাপ সহ্য করতে পারে। এছাড়াও মরুঝড়ের বালি থেকে রক্ষা পাওয়ার জন্য এদের অনেকের নাকের ছিদ্র অনেক সরু হয় এবং কানের ছিদ্র আইস বা লোম দিয়ে আবৃত থাকে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে উট মরুভূমিতে থাকে। উটের শরীরে নানা রকম বৈশিষ্ট্য রয়েছে যা মরুভূমির মতো কঠিন পরিবেশে উটকে বাঁচতে সাহায্য করে। এই বৈশিষ্ট্যের মধ্যে উটের একটি বিশেষ বৈশিষ্ট্য বা অভিযোজন হলো উটের পিঠের কুঁজ। এর মাধ্যমেই উট তার দেহাভ্যন্তরে পানি জমা করে রাখতে পারে। এই পর্যায়ে আমরা আলোচনা করব লবণাক্ত পরিবেশে জীবের অভিযোজন সম্পর্কে। সাধারণত মাটিতে লবণের পরিমাণ বেশি থাকলে অনেক উদ্ভিদই সে মাটিতে জন্মাতে পারে না। তবে কিছু কিছু উদ্ভিদ আছে যারা লবণাক্ততা ও পানিবদ্ধতা সহ্য করেও টিকে থাকতে পারে এবং লবণাক্ত পরিবেশেই জন্মাতে ও বিস্তার লাভ করতে পারে। এদের নোনা মাটির উদ্ভিদ বা হ্যালোফাইট বলে। আবার সমুদ্র উপকূলবর্তী জোয়ার ভাটা অঞ্চলে যে বিশেষ ধরনের হ্যালোফাইট জাতীয় উদ্ভিদ জন্মায় তাদেরকে বলা হয় ম্যানগ্রোভ উদ্ভিদ। বন্ধুরা, লোনা মাটির উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য হলো লোনা মাটির উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো থাকে। এ সকল উদ্ভিদের স্তম্ভমূল বা ঠেসমূল থাকে যা মাটির সামান্য নিচে বিস্তৃত থাকে। লবণাক্ত মাটিতে অক্সিজেন কম থাকায় অনেক উদ্ভিদে শ্বাসমূল বা নিউমেটাফোর নামক অঙ্গ সৃষ্টি হয়। এদের গায়ে শ্বাস ছিদ্র থাকে যা দিয়ে উদ্ভিদ বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। আবার এদের মূলের অভ্যন্তরে বড় বড় বায়ু কুঠুরি থাকে। লোনা মাটির উদ্ভিদে প্রসেদন কম হয় এবং এদের অভিস্রবণিক চাপ বেশি থাকে। অনেক লোনা মাটির উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। তাছাড়া এদের কোষস্থ প্রোটোপ্লাজম কিছুটা আঠালো হয়। সাধারণত লোনা মাটির উদ্ভিদ অপেক্ষাকৃত খর্বাকার হয় এবং এদের এপিডার্মিস বহু স্তর বিশিষ্ট হয়। বন্ধুরা, এই পর্যায়ে আমরা লোনা মাটির উদ্ভিদের অভিযোজন সম্পর্কে আলোচনা করব। দেখা যায় মাটির গভীরতার সাথে সাথে লবণাক্ততা বৃদ্ধি পায়, তাই এর সাথে খাপ খাইয়ে নিতে অধিকাংশ উদ্ভিদের মূল মাটির খুব গভীরে না গিয়ে মাটির উপরের স্তরে বিস্তৃত থাকে। আবার অনেক উদ্ভিদের অধিক লবণাক্ত পানি শোষণ করতে অসুবিধা হয়, তাই বৃষ্টির সময় লবণাক্ততা কিছুটা কমে আসলে উদ্ভিদ খুব দ্রুত সেই পানি শোষণ করে এবং তা সঞ্চয় করে রাখে। পানি সঞ্চয় করে রাখার কারণে এদের কাণ্ড, পাতা ও মূল দেখতে রসালো হয়। তাছাড়া জোয়ার ভাটার সময় পানির টানকে সহ্য করে দাঁড়িয়ে থাকার জন্য অনেক উদ্ভিদে স্তম্ভমূল বা ঠেসমূল থাকে। আবার তোমরা ইতোমধ্যেই জেনেছ যে শ্বাসমূলের ভেতর বায়ু কুঠুরি থাকে এবং উদ্ভিদ সে কুঠুরিতে অক্সিজেন ধরে রাখতে পারে। এর ফলে গ্যাসীয় বিনিময় সহজ হয়। লবণাক্ত মাটিতে এবং যেখানে জোয়ার ভাটা হয় সেসব স্থানে বীজ টিকে থাকা কঠিন হয়ে পড়ে, তাই অনেক উদ্ভিদে দেখা যায় গাছে থাকা অবস্থায় বীজের অঙ্কুরোদ্গম শুরু হয় এবং লম্বা ভ্রূণমূল সৃষ্টি হয়। এরপর মূল একটু বড় ও ভারী হলেই মাটিতে পড়ে এবং কিছুটা কাদা মাটিতে ঢুকে যায় এবং সেখানেই স্থায়ী হয়। ফলে জোয়ার ভাটার টানে তা ভেসে যায় না। উদ্ভিদের এই অভিযোজনকে বলা হয় জরায়ুজ অঙ্কুরোদ্গম। বন্ধুরা, এবার আমরা লবণাক্ত পরিবেশে প্রাণীর অভিযোজন সম্পর্কে আলোচনা করব। প্রাণীদের ক্ষেত্রে লবণাক্ত পরিবেশ বলতে সুন্দরবনের পরিবেশকে ধরা হয়। অসংখ্য প্রজাতির মাছ, পাখি, সাপ, হরিণ, বাঘ, বানর, বনমোরগ, শূকর, কাছিম, কাঁকড়া ইত্যাদি প্রাণীর বিস্তার এই লবণাক্ত পরিবেশে রয়েছে। লোনা পানিতে যেসব মাছ বাস করে তারা লোনা পানি গ্রহণ ও ত্যাগ করতে পারে। আবার স্তন্যপায়ীরাও অনেকটা সময় পানির নিচে থাকতে পারে এবং পানির উপরিতলে এসে শ্বাস নেয়।
আবার কাছিম ডাঙায় এসে বালির গর্তে ডিম পাড়ে। তাছাড়া পানিতে সাঁতার কাটতেও এরা অভিযোজিত। খাদ্যের অভাব দেখা দিলে সুন্দরবনের অন্যান্য প্রায় সব প্রাণী সেই স্থান ত্যাগ করতে সক্ষম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো। বন্ধুরা, এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেব। যে অঞ্চলে বৃষ্টিপাত খুবই নগণ্য এবং মাটিতে পানির পরিমাণ খুবই কম, সে অঞ্চলই হলো মরু অঞ্চল। যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদের মরু উদ্ভিদ বা জেরোফাইট বলা হয়। মরু অঞ্চলের প্রাণীদের মধ্যে অনেকেই দিনের বেলায় গর্তে লুকিয়ে থাকে এবং রাতে বাইরে বের হয়। কিছু কিছু উদ্ভিদ আছে যারা লবণাক্ততা ও পানিবদ্ধতা সহ্য করেও টিকে থাকতে পারে এবং লবণাক্ত পরিবেশে জন্মাতে ও বিস্তার লাভ করতে পারে। এদেরকে লোনা মাটির উদ্ভিদ বা হ্যালোফাইট বলে।